আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি ভালো আছো, তাই তো? তো আজকে আমার এই জিওগ্রাফি ক্লাসরুমে আজকে আমাদের বিষয় নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে নানান রকমের ভূমিরূপ তৈরি করে। আমরা এই সমস্ত ভূমিরূপগুলোই ডিটেলসে আলোচনা করব, কিন্তু আজকের ক্লাসরুমে আমরা এই অংশ থেকে যেভাবে প্রশ্নের সম্মুখীন হই সেইভাবে আজকের ক্লাসরুমে আলোচনা করব এবং বাকি অংশ পরের পার্টে পরের ক্লাসরুমে আলোচনা করব। ক্লিয়ার? তো আমরা এখন দেখে নেব কিভাবে আমরা প্রশ্নটা পাই। নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। আমরা এইভাবে প্রশ্নটা পাবো পরীক্ষার খাতাতে। ক্লিয়ার? তো এইভাবে একটা প্রশ্নকে কি কত সুন্দরভাবে নামানো যায় বা কিভাবে নামানো উচিত সেটা নিয়ে আজকে তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করে দেব। দেখো, আমি প্রথমেই বলেছিলাম, আমার আগের ক্লাসগুলো যারা করেছো তারা দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম যে কোনো প্রশ্নে যে জায়গাটা চাওয়া হয়েছে সেই জায়গায় পৌঁছানোর আগে অবশ্যই সেই জায়গাটার আগের অংশে কি কোথা থেকে আসছে তার একটা পটভূমি আমরা দেব, একটা ভূমিকা আমরা দেব মূল প্রশ্নে যাওয়ার আগে। ক্লিয়ার? সেই সম্বন্ধীয় একটা ভূমিকা আমরা দেব, যার সাহায্য নিয়ে আমরা মূল প্রশ্নে পৌঁছব। ক্লিয়ার? তাহলে এই জায়গাতেও আমরা নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এই জায়গাতে যাওয়ার আগে তাহলে আমরা একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো এখানে কি দেব? নদীর ক্ষয়। তো নদীর এই ক্ষয়, নদীর কাজ করার ক্ষমতা কিসের উপরে নির্ভর করে এটা একটু আমাদের জানিয়ে দেওয়া উচিত। তো সেই জায়গায় তাহলে আমরা প্রথমেই এখানে দেব নদীর কাজ করার ক্ষমতা কিসের উপরে নির্ভর করে। নদীর কাজ বা নদীর ক্ষয় কাজ যাই বলো, তার নদীর এই কাজ করার ক্ষমতা বা নদীর কাজ করার ক্ষমতা কিসের উপর নির্ভর করে? দুটি বিষয়ের উপর নির্ভর করে। কি কোন দুটো বিষয়? এক, তার গতিবেগ, আর জলের পরিমাণ। জলের পরিমাণ। ক্লিয়ার? জানানো হয়ে গেল যে নদীর যে কাজ নিয়ে আমরা প্রশ্নের উত্তর দিতে চলেছি, সেই কাজ করার ক্ষমতা নির্ভর করে তার গতিবেগ আর জলের পরিমাণের উপর। প্রধান গতিবেগ। আমাদের মূল প্রশ্ন ক্ষয়ের উপরে নির্ভর করে। তাহলে আমরা এবারে চলে যাব তার এই ক্ষয় কোথায় বেশি হয়, কেন বেশি হয়, এই জায়গাটা সম্বন্ধে দুটি কথা ছোট্ট করে লিখব। তাহলে ক্ষয় নির্ভর করে তার গতিবেগের উপর। নদীর ক্ষয় কাজ করার ক্ষমতা নির্ভর করে গতিবেগ এবং জলের পরিমাণের উপর। আচ্ছা, নদীর ক্ষয় কাজ আমরা এখানে যোগ করে দিই ক্ষয় কাজ, ক্ষয় করার ক্ষমতা বা ক্ষয় কাজ করার ক্ষমতা। ক্লিয়ার? তো এই গতিবেগ কোথায় বেশি সেই জায়গাটা এবার আমরা জানবো। দেখো, পার্বত্য প্রবাহে নদীপথের কি বেশি? ঢাল বেশি। ঢাল বেশি হলে কি বেশি হবে? গতিবেগ বেশি হবে। তাহলে পার্বত্য প্রবাহে নদীপথের ঢাল বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই সেখানে গতিবেগ বেশি। ফলে পার্বত্য প্রবাহেই নদী প্রধানত ক্ষয় কাজ করে থাকে। ক্লিয়ার? তাহলে দেখো, আমি প্রথমে তার কাজ করার ক্ষমতা, ক্ষয় কাজ করার ক্ষমতা কিসের উপরে নির্ভর করে সেটা বলেছি।
এবং এই ক্ষয়কাজের ক্ষমতাটা, এই ক্ষমতাগুলো কোথায় রয়েছে বেশি তার বিষয়টা বলে দিলাম। তাহলে আমি কতগুলো বিষয় জানলাম? নির্ভর করে গতিবেগ এবং জলের পরিমাণের উপর তার ক্ষয় করার ক্ষমতা, এবং সেই ক্ষয় করার ক্ষমতা কোথায় বেশি? না পার্বত্য প্রভাবে। তাও জেনে গেলাম কেন? না সেখানে ঢাল বেশি বলে গতিবেগ বেশি, ফলে সে ক্ষয়কাজ বেশি করে। তাহলে ক্ষয়জাত ভূমিরূপগুলো আমরা কোথায় দেখতে পাবো? পার্বত্য প্রবাহে। সেই গল্পটাও কিন্তু আমি এখানে, সেই বিষয়টাও আমি জানিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে আমি, এটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3টে সেন্টেন্স, এরপরে আমরা মূল প্রশ্নে চলে যাব। এখানে কি করব? নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। হেডিং করে দিলাম। আমার মূল প্রশ্ন আমি চলে এসেছি। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে আমরা এখানে যেহেতু 3টে আমাদের ভূমিরূপ চেয়েছে, তাই 3টে ভূমিরূপ আমরা খুব সুন্দর করে চিত্র সহ আলোচনা করব। প্রথম ভূমিরূপ, 1 নম্বরের যে ভূমিরূপ আমরা আলোচনা করব, আই আকৃতির উপত্যকা ও আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন। ক্লিয়ার? এখন যেহেতু 3টে বলেছে, আমি ও করে 2টো দিলাম কেন? না হলে ঠিক বিষয়টা কমপ্লিট মনে হয় না, কেন একটা ফাঁকা ফাঁকা থেকে যায়। ক্লিয়ার? তাই আমরা একটা পয়েন্টেই এই 2টো বিষয় আলোচনা করব। যেহেতু 2টো পার্ট রয়েছে, তাই 2টো ভাবে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমে আসছি আই আকৃতির, এটা আবার পয়েন্ট করে আমি তুললাম কারণ এর বর্ণনা দেব, উপত্যকা। ক্লিয়ার? আই আকৃতির উপত্যকা। খুব ছোট্ট করে সুন্দর করে আমরা এর একটা সংজ্ঞা দিয়ে দেব। কাকে বলে? দেখো, পার্বত্য প্রবাহের প্রথম অবস্থাতে, তাহলে প্রবাহটা কি? সমস্ত ক্ষয়জাত ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, আমি কি বলেছি, পার্বত্য প্রবাহে প্রধানত। তাহলে পার্বত্য প্রবাহের বিষয় এখানে তো আর বলতে অপেক্ষা রাখে না। তাহলে অবশ্যই পার্বত্য প্রবাহে, পার্বত্য প্রবাহের কোন অবস্থায়? পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায়, একেবারে প্রথম অবস্থাতে। পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদীর উপত্যকা হয় অত্যন্ত, নদী উপত্যকা হয়, উপত্যকা, আমি মূল মূল জায়গাগুলো লিখে যাচ্ছি, পুরোটা লিখতে গেলে অসুবিধা, অনেক সময় লেগে যাবে। পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী উপত্যকা হয় অত্যন্ত খাড়াই, এই শব্দগুলো মিস করা চলবে না, অত্যন্ত খাড়াই ও গভীর। এরপরে তোমরা তোমাদের মতো ভাষা দিয়ে যতটা সহজ করে তোমরা লিখতে পারবে লিখবে, কিন্তু মূল এই শব্দগুলো তার মধ্যে রাখবে। পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী উপত্যকা অত্যন্ত খাড়াই ও গভীর হয়, এবং পূর্ণচ্ছেদ, এবং দেখতে হয় কিসের মতো? অত্যন্ত খাড়াই। আমরা এবারে ছবিটার সঙ্গে একটুখানি উল্লেখ করি। নদী উপত্যকা, নদী বয়ে আসছে, একদম খাড়াই। ক্লিয়ার? 3 ডাইমেনশন করে দিচ্ছি। তাহলে কোন অক্ষরের মতো হলো? আই অক্ষরের মতো। নদী উপত্যকা এরকম একেবারে খাড়াই এবং অত্যন্ত গভীর হয়, যা দেখতে আই অক্ষরের মতো। তাহলে এখানে কি দেব? আই অক্ষরের মতো দেখতে হয়, একে আই আকৃতির উপত্যকা বলে। বোঝা গেছে? তাহলে পার্বত্য প্রবাহের প্রথম অবস্থাতে উপত্যকা কেমন হয়? খাড়াই এবং অত্যন্ত গভীর, এই ছবিটার মতো। দেখতে পেলে?
তাহলে এই পার্বত্য প্রবাহের প্রথম অবস্থাতে উপত্যকা হয় অত্যন্ত গভীর এবং খাড়াই, ফলে স্বাভাবিকভাবে তা আই অক্ষরের মতো দেখতে হয়। একে বলা হয় আই আকৃতির উপত্যকা। আশা করছি বোঝা গেছে। এইটুকু লিখেই কিন্তু শেষ হয়ে গেল না, যেটা অনেক ছাত্রছাত্রী এই কাজটা করে আছে। এটাকে সুন্দর করে লিখতে গেলে এরপরে আমি দেব এর সৃষ্টির কারণ, কিভাবে এটা সৃষ্টি হয়েছে। এবারে আমার পরের পয়েন্ট এখানে সাব পয়েন্ট হিসেবে আমি আনবো সৃষ্টি বা সৃষ্টির কারণ। এই আই আকৃতি নদী উপত্যকা কিভাবে সৃষ্টি হলো তার ব্যাখ্যাটা আমি একটু দেব। এটা কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমি দেব। প্রথম অবস্থায় 1 নম্বর পয়েন্টে আমি কাকে উল্লেখ করব না, পার্বত্য অঞ্চলের এই প্রথম অবস্থায় এই অংশে, পার্বত্য প্রবাহের প্রথম অংশে নদীপথের ঢাল হয় অত্যন্ত খাড়াই, অর্থাৎ খাড়াই ভূমিভাগ, ঢাল হয় খাড়াই। সৃষ্টির কারণ হিসেবে আমি কি দেব, যে প্রথম অবস্থাতে নদীপথের ঢাল হয় অত্যন্ত খাড়াই। 2 নম্বরে, ফলে স্বাভাবিকভাবেই গতিবেগ বেশি হয়, গতিবেগ বেশি, স্বাভাবিকভাবেই ওই অংশে তখন গতিবেগ থাকে প্রচন্ড বেশি। 3 নম্বর পয়েন্টে আমি কি দেব, আর কি ঘটনা ঘটে যার ফলে এটা তৈরি হয়, ঢাল খাড়াই, গতিবেগ বেশি। 3 নম্বর পয়েন্টে আমি ওখানে দেব ওই অংশে, পার্বত্য প্রবাহের ওই অংশে ভূমিভাগ কঠিন শিলা দ্বারা গঠিত হয়, কঠিন শিলা দ্বারা গঠিত, শিলা দ্বারা গঠিত হয়। ক্লিয়ার? তাহলে গতিবেগ বেশি, আবার যে ভূমিভাগের উপর দিয়ে তা বয়ে যাচ্ছে তা হচ্ছে অত্যন্ত কঠিন, ফলে স্বাভাবিকভাবে কি ঘটনা ঘটবে, এই অত্যন্ত কঠিন হওয়ার ফলে 4 নম্বর পয়েন্টে গিয়ে আমি জানাবো, এখানে 4 নম্বর পয়েন্ট তোমাদেরকে দেখাই। 4 নম্বর পয়েন্টে গিয়ে আমি জানাবো, ফলে নদীর সঙ্গে বয়ে যাওয়া নুড়ি পাথরের আঘাতে, এই অত্যন্ত কঠিন শিলা দ্বারা গঠিত, তাই 4 নম্বর পয়েন্টে গিয়ে আমি জানাচ্ছি যে নদীর সঙ্গে বয়ে যাওয়া নুড়ি পাথরের আঘাতে কেবল তলদেশ ক্ষয় পায়, তলদেশ ক্ষয় পায়। ক্লিয়ার? 4টে পয়েন্ট আমি জানিয়ে দিলাম। ঢাল খাড়াই, ফলে গতিবেগ বেশি, কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চলের উপর দিয়ে তখন নদী প্রবাহিত হয়। 4 নম্বর পয়েন্টে কি জানালাম, নদীর সঙ্গে বয়ে যাওয়া নুড়ি পাথরের আঘাতে কেবলমাত্র তলদেশ ক্ষয় পায়। তারপরেই আমি একটা পয়েন্ট দেব, ফলস্বরূপ আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। ক্লিয়ার? ফলস্বরূপ আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। বোঝা গেছে কিভাবে আমরা বিষয়টাকে নিয়ে এলাম? তাহলে সৃষ্টির কারণে কি দিলাম, এখানে কিন্তু খুব কম করে দিয়েছি। সৃষ্টির কারণ খাড়াই ঢাল, গতিবেগ বেশি, কঠিন শিলা দ্বারা গঠিত, ফলে চারদিক থেকে ক্ষয় পেয়ে যাওয়ার ভয় নেই, ক্ষয় হতে পারে না। সেই সময় নদীর জলের সঙ্গে বয়ে যাওয়া নুড়ি পাথরের আঘাতে কেবলমাত্র তলদেশটা ক্ষয় পাচ্ছে। তাহলে কেবলমাত্র নুড়ি পাথরের আঘাতে এই তলার দিকটা ক্ষয় পাচ্ছে, আস্তে আস্তে গভীরতা বাড়ছে, আস্তে আস্তে গভীরতা বাড়ছে। ক্লিয়ার? ফলে সম্পূর্ণভাবে নদী উপত্যকাটা তখন আই অক্ষর প্রাপ্ত হচ্ছে। একেই আমরা বলছি, এইভাবেই আই আকৃতি নদী উপত্যকা সৃষ্টি হয়েছে। এতদূর পর্যন্ত বোঝা গেছে? তাহলে এরকম দুটো পার্ট লিখবো, পাশে আমরা চিত্রটা দিয়ে দেব। এর সঙ্গে আর একটা জিনিস আমরা এখানে যোগ করব, তাহলে আমাদের প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
উদাহরণ। এর সঙ্গে আমরা লাস্ট পয়েন্ট হিসেবে দেব উদাহরণ। একটা উদাহরণ যোগ করব। এক কথায় তোমরা বলতে পারো সমস্ত নদীরই পার্বত্য প্রবাহের প্রথম অংশে প্রথম দিকে আয়াকৃতি নদী উপত্যকা দেখতে পাওয়া যায়। এখানে আমরা একবারে নাম সহ উল্লেখ করতে পারি শতদ্রু নদীর একটা নাম দিয়ে দিলাম, শতদ্রু, তাপ্তি, এই সমস্ত নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় আয়াকৃতি ভূমিরূপ লক্ষ্য করা যায়। তাহলে আয়াকৃতি ভূমিরূপ সম্বন্ধে আমার ব্যাখ্যা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর সঙ্গেই আমরা এবারে আসবো ক্যানিয়ন। কেন আসবো? কারণ ক্যানিয়নও হচ্ছে অক্ষরের মতো দেখতে একটা ভূমিরূপ। ক্যানিয়ন এবং আয়াকৃতির উপত্যকা এক জিনিস নয়। ক্লিয়ার? তো তাই আমি এখানে কিন্তু আমার প্রশ্নে দিয়েছিলাম আয়াকৃতি উপত্যকা ও ক্যানিয়ন। তাহলে আমরা আয়াকৃতি উপত্যকার কথা বলে ফেললাম। এরপরে আমরা আসছি এরই সঙ্গে আমরা যে সেকেন্ড অংশটা এর সঙ্গে যুক্ত করেছি ক্যানিয়ন। এবারে আমরা ওর নিচে ক্যানিয়নের ব্যাখ্যা দেব। কাকে বলে? তাহলে প্রথমে একেবারে ছোট করে শুষ্ক অঞ্চলের, এইটা এখানে ইম্পর্টেন্ট শব্দ, শুষ্ক। ওখানে কিন্তু আমি শুষ্ক অঞ্চল বলিনি, নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থার কথা বলেছি। শুষ্ক অঞ্চলের আয়াকৃতি নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। ক্লিয়ার? আর কিচ্ছু লেখার দরকার নেই। শুষ্ক অঞ্চলের আয়াকৃতি নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। তাহলে এটাও একটা আয়াকৃতি নদী উপত্যকা, কিন্তু এটা শুষ্ক অঞ্চলে তৈরি হয়। তাহলে নিশ্চয়ই এর সৃষ্টি হওয়া বা এটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই আলাদা কোনো কারণ থাকবে। তাই আয়াকৃতি উপত্যকা এক জিনিস নয়, দেখতে একই রকম, এদের সৃষ্টি কিন্তু আলাদাভাবে ঘটেছে। তাই একটাকে বলা হয় আয়াকৃতি উপত্যকা আর একটার নাম ক্যানিয়ন। দেখে নি। তাহলে এখানে এক লাইনে এটা শেষ করব। এবারে সৃষ্টির কারণ, কিভাবে সৃষ্টি হয়েছে, সৃষ্টির কারণ। শুষ্ক অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হলে, যদি নদী শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে কিসের অভাব দেখা দেবে? শুষ্ক অঞ্চল মানে কি? বৃষ্টি নাই, বৃষ্টি নেই সেখানে, বৃষ্টির অভাবে, বৃষ্টির অভাবে। আমি যে শব্দগুলো এখানে লিখছি এগুলোকে তোমরা কিন্তু মিস করবে না। এই শব্দগুলোকে রেখে তোমরা তোমাদের মতো ভাষা সেট করে নিতে পারো। শুষ্ক অঞ্চলে বৃষ্টির অভাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, ফলে একটা নদী যখন বয়ে যায় কি হয়? বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পাড় থেকে গিয়ে স্থলভাগ থেকে গিয়ে নদীর মধ্যে এভাবে পড়ে, এপাশ থেকে ওইভাবে গিয়ে পড়বে। তাহলে নদীর যখন এই পাড় থেকে গিয়ে পড়বে অটোমেটিক এই পাড়টা ক্ষয় পাবে। ক্লিয়ার? তাহলে নদীর পাড় যখনই ক্ষয় পাবে, আয়াকৃতি উপত্যকা ছিল, এখান থেকে নদী গিয়ে পড়তে শুরু করলো, এদিক থেকে বৃষ্টির জলের প্রবাহ, বৃষ্টির জল, যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল গিয়ে পড়তে শুরু করলো। তাহলে স্বাভাবিকভাবে এই পাড় ক্ষয় পাবে, ক্ষয় পেতে পেতে দেখো আই থাকছে কি ভি অক্ষরের মতো হয়ে যাচ্ছে পাড় ক্ষয় পেতে পেতে। কিন্তু শুষ্ক অঞ্চল হওয়ায় ফলে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, ফলে নদীর স্থলভাগ থেকে জল নদীতে গিয়ে পড়ছে না, নদীর পাড় দিয়ে জল গিয়ে পড়ছে না। ক্লিয়ার? ফলে না পড়ার ফলে নদীর পাড় কোনোভাবেই ক্ষয় পেতে পারছে না, ক্ষয় পাচ্ছে না। বিষয়টা কি হলো? যেহেতু বৃষ্টিপাত নেই, ফলে স্বাভাবিকভাবে যদি বৃষ্টিপাত হতো তাহলে বৃষ্টির জল গিয়ে নদীতে পড়তো, আস্তে আস্তে ক্ষয় করতে করতে পাড়কে এইভাবে ক্ষয় করতে করতে এগিয়ে যেত। এদিকেও ঠিক তাই হতো, এদিকেও তাই হতো। আস্তে আস্তে নদী উপত্যকা পাড় ভেঙে গিয়ে ভি অক্ষর প্রাপ্ত হতো।
কিন্তু শুষ্ক অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবেই পাড় ভেঙে যাওয়া, পাড় ক্ষয় পাওয়ার কোনো জায়গা তৈরি হচ্ছে না। ক্লিয়ার? ফলে স্বাভাবিকভাবেই তাহলে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে নদীর পাড় কোনোরূপভাবে ক্ষয় পায় না। ফলে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের নদী আই আকৃতি রূপ ধারণ করে, আই আকৃতি ভাবে অবস্থান করে নদী উপত্যকা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে সৃষ্টির কারণ কি? শুষ্ক অঞ্চলে বৃষ্টির অভাবে নদীর পার্শ্ব ক্ষয় বিশেষ হয় না। কি ক্ষয়? পার্শ্ব ক্ষয়। পার্শ্ব ক্ষয় হয় না, ফলে নদী উপত্যকা আই অক্ষরের মতোই অবস্থান করে। ক্লিয়ার? তাহলে আমার ক্যানিয়নের কথা বলা হয়ে গেল। ছবি কিন্তু একটাই হবে, ক্যানিয়ন এবং আয়াকৃতি উপত্যকার ছবি একটা দিলেই চলবে। এর সঙ্গে আমরা দেব এবারে ক্যানিয়নের উদাহরণ। তোমরা সবাই জানো একটা বিখ্যাত ক্যানিয়নের নাম আমরা সবাই জানি, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবী বিখ্যাত একটা ক্যানিয়ন, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে? কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত একটা ক্যানিয়ন। ক্লিয়ার? এছাড়াও আমাদের তিব্বতের সাংপো নদীর সাংপো ক্যানিয়ন সব থেকে গভীরতম ক্যানিয়ন। ক্লিয়ার? তিব্বতের সাংপো নদীর সাংপো ক্যানিয়ন গভীরতম ক্যানিয়ন। হয়ে গেল আমাদের প্রথম পয়েন্টের বর্ণনা। আমাদের তিনটে পয়েন্ট এখানে ব্যাখ্যা করব। এই তিনটে পয়েন্ট তোমরা একটু ভালো করে দেখে। 2 নম্বর পয়েন্টে আমাদের কি ছিল? 2 নম্বরে আমরা এবারে কোন পয়েন্টটা দেব? ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত। ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত। এখানেও দুটো বিষয় নিয়ে এসেছি। তোমরা তো জানো যে যেটাই ভি আকৃতি উপত্যকা সেটাই গিরিখাত না, সামান্য পার্থক্য আছে। একসঙ্গে ব্যাখ্যাটা দিই, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগের মতোই পয়েন্ট করে নামিয়ে নেব। ভি আকৃতির উপত্যকা কাকে বলে? খুব সহজে ছোট্ট করে আমরা যে পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি যখন ভি অক্ষরের নয় হয়ে থাকে তখন তাকে ভি আকৃতি উপত্যকা বলে। ব্যাস, এর বাইরে আর কিচ্ছু লিখতে হবে না। পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি যখন ভি অক্ষরের ন্যায় হয়ে থাকে তখন তাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। প্লেন একদম, এর বাইরে আর কিচ্ছু বলার দরকার নেই। এরপরে আমরা ডাইরেক্ট সৃষ্টির কারণে না গিয়ে, কারণ ভি আকৃতির উপত্যকা এবং গিরিখাত এই দুটোর মধ্যে প্রায় একই জিনিস, একই মিল, সৃষ্টির কারণ একই, তাই সৃষ্টির কারণ আমরা পরে দেব। তাহলে ভি আকৃতি উপত্যকা কাকে বলে বললাম। এরপরে আমরা চলে যাচ্ছি গিরিখাত। গিরিখাত
বিষয়টা একই, কোথায় পার্থক্য? যখন ভি আকৃতির উপত্যকা অত্যধিক সংকীর্ণ এবং অত্যন্ত গভীর হয়, ভি আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টির কারণের সময় আমরা ছবি এঁকে বুঝবো। তো সেটাই যখন অত্যধিক গভীর হয়ে যায়, অত্যধিক গভীর হলে অনেক সংকীর্ণ সরু মনে হবে, অত্যধিক গভীর হয়ে যাওয়ার পরে তখন তাকে বলা হচ্ছে গিরিখাত। তাহলে ভি আকৃতির উপত্যকা যখন অত্যধিক সংকীর্ণ ও গভীর, এই দুটো শব্দ শুধু যোগ করবে। তাহলে দেখো পার্থক্য কি, এটা সংকীর্ণ এবং গভীর, ওটা একটু ছোট। ক্লিয়ার? কম গভীর তাকে বলছি ভি আকৃতি উপত্যকা, যখন অত্যধিক গভীর তখনই তাকে আমরা বলছি গিরিখাত। পার্থক্য এটুকুই। বেশ, এরপরে আমরা চলে যাব এদের সৃষ্টির কারণ, কিভাবে এরা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা চলে গেলাম সৃষ্টির কারণ। কিভাবে সৃষ্টি হয়েছে? আয়াকৃতির উপত্যকা যদি বৃষ্টিবহুল অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাতের ফলে আয়াকৃতি নদী উপত্যকার পার্শ্ব ক্ষয় বা ধসের ফলে এই আয়াকৃতির উপত্যকা যখন ভি অক্ষরের আকৃতিপ্রাপ্ত হয়ে ভি আকৃতি উপত্যকা বা গিরিখাত সৃষ্টি হয়। তাহলে বৃষ্টিবহুল অঞ্চলে, আমি খুব সহজে যদি বলতে চাই, প্লেন যেটা লিখবো সেটা যদি বলতে চাই, বৃষ্টিবহুল অঞ্চলে নদীর পার্শ্বক্ষয় বা ধসের ফলে আয়াকৃতি উপত্যকা ভি আকৃতি উপত্যকায় পরিণত হয়। তাহলে কি, অত্যধিক বৃষ্টিপাত এখানে একটা ব্যাপার, বৃষ্টিবহুল বৃষ্টিপাত হওয়ার ফলে কি দেখা যাচ্ছে, পার্শ্বক্ষয় বা ধসের ফলে আই অক্ষরের উপত্যকা ভি অক্ষরের উপত্যকায় পরিণত হয়ে এই গিরিখাত বা ভি আকৃতি উপত্যকা সৃষ্টি হয়। বোঝা গেছে কিভাবে হয়? একটু দেখে নেব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। ছিল আয়াকৃতির উপত্যকা, ক্লিয়ার? প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে সেই বৃষ্টির জল, আমরা একটু আগে দেখিয়েছিলাম, বৃষ্টির জল স্থলভাগ থেকে গিয়ে নদীতে পতিত হচ্ছে, বৃষ্টির জল স্থলভাগ থেকে গিয়ে পাড় থেকে নদীতে পতিত হচ্ছে। পাড় থেকে পড়ার ফলে স্বাভাবিকভাবে এই অংশে ক্ষয় সৃষ্টি হতে থাকবে, উভয় দিকেই ক্ষয় সৃষ্টি হতে থাকবে, অর্থাৎ পাড় ক্ষয় পেতে পেতে উপত্যকার আকৃতি আস্তে আস্তে ভি অক্ষরের ন্যায় হয়ে গেল। ছিল আয়াকৃতি উপত্যকা, বৃষ্টির জলের ক্ষয়ের ফলে, পার্শ্ব ক্ষয়ের ফলে, ক্রমান্বয়ে পার্শ্ব ক্ষয় হতে থাকার ফলে উপত্যকার পাড় ক্ষয় পেয়ে পেয়ে ভি অক্ষরের ন্যায় দেখতে হয়ে গেল। তখন একে আমরা বলছি ভি আকৃতির উপত্যকা, এবং অত্যন্ত গভীর হয়ে গেলে তখন তাকে আমরা বলছি গিরিখাত। ক্লিয়ার? তাহলে কিভাবে সৃষ্টি হলো? বৃষ্টিবহুল অঞ্চলে বৃষ্টির জলের প্রভাবে পার্শ্বক্ষয় বা ধসের কারণে আয়াকৃতির উপত্যকা যখন আয়াকৃতির উপত্যকা ভি অক্ষরের ন্যায় আকৃতিপ্রাপ্ত হয়ে ভি আকৃতি নদী উপত্যকা বা গিরিখাত সৃষ্টি হয়। ক্লিয়ার? এতদূর পর্যন্ত নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাব এর একটা উদাহরণে। দেখো, ভি আকৃতি নদী উপত্যকা পার্বত্য অঞ্চলের প্রায় সমস্ত নদীতে, বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চলের প্রায় সকল নদীতেই এই ভি আকৃতি নদী উপত্যকা দেখা যায়। তাহলে হিমালয়ের
সমস্ত নদীর পার্বত্য প্রবাহে, হিমালয়ের সমস্ত নদীর পার্বত্য প্রবাহে ভি-আকৃতি নদী উপত্যকা দেখা যায় বা গিরিখাত দেখা যায়। সেই হিসেবে আমরা একটা নামও দিতে পারি, শতদ্রু নদীর পার্বত্য প্রবাহে ভি-আকৃতি উপত্যকা বা গিরিখাত দেখা যায়। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা হয়নি। এরপরে আমরা চলে যাব জলপ্রপাত। জলপ্রপাতে, আমাদের তৃতীয় পয়েন্ট। চলে গেলাম জলপ্রপাত। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাঝে মাঝে টিকা হিসেবেও তোমরা সম্মুখীন হও। টিকা লেখার সিস্টেম আমরা পরের ক্লাসেরগুলোতে টিকা লেখার সিস্টেমে আমরা আলোচনা করব। এটাকেও তখন তোমরা সেখানে প্রয়োগ করে নিতে পারবে। ক্লিয়ার? তো জলপ্রপাত কাকে বলে? একদম ছোট্ট করে, পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয়, পার্বত্য প্রবাহে, সবই পার্বত্য প্রবাহে, পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয়েছে, তার কোনো একটা অংশে যদি হঠাৎ করে অসম ঢাল সৃষ্টি হয়, কোনো একটা অংশে হঠাৎ করে অসম ঢাল সৃষ্টি হলে নদীর জল তখন খাড়াইভাবে নিচে পড়তে থাকে। প্রবল বেগে। তাহলে পার্বত্য অঞ্চলে নদীর কোনো অংশে অসম ঢাল সৃষ্টি হলে নদীর জল তখন খাড়াইভাবে প্রবল বেগে নিচে পড়ে। এই শব্দগুলো কিন্তু তোমরা ব্যাখ্যার মধ্যে অবশ্যই রাখবে। তাহলে পার্বত্য অঞ্চলের কোনো অংশে, নদীর পথের কোনো অংশে যদি অসম ঢাল সৃষ্টি হয়, তখন নদীর জল খাড়াইভাবে প্রবল বেগে নিচে পড়তে থাকে। একে জলপ্রপাত বলে। বুঝতে পেরেছি? খুব সোজা একটা বিষয়। তাহলে অসম ঢাল সৃষ্টি হলো, খাড়াইভাবে জল পড়তে শুরু করলো প্রবল বেগে, একে বলা হয় জলপ্রপাত। এবার আমরা সোজা চলে যাব সৃষ্টির কারণ। কিভাবে সৃষ্টি হয়? জলপ্রপাত অনেকগুলো কারণে সৃষ্টি হয়, কিন্তু তার মধ্যে প্রধান এবং প্রথম কারণ যেটা দেব, সেটাকে খুব ভালো করে একটু ব্যাখ্যা করবে। প্রথম কারণ এবং প্রধান কারণ, নদীর গতিপথে। এখানে এবারে আমরা ছবিটাও একটু আলোচনা করে দেব, যাতে আমাদের যে ছবিটা একটা পাশে দিতে হবে, সেই ছবিটা যাতে আমরা সুন্দরভাবে দিতে পারি। নদীর গতিপথে আড়াআড়িভাবে, অর্থাৎ নদী এরম বয়ে যাচ্ছে, আড়াআড়িভাবে কঠিন শিলা এবং কোমল শিলা অবস্থান করলে, ধরা যাক এটা কঠিন শিলা আর এটা হচ্ছে কোমল শিলা। এবার এটাকে আমি জলপ্রপাতের ছবিটা সুন্দর করে বোঝানোর জন্য আমি এখানে আঁকছি। স্থলভাগ, এর উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, এর এখানে আছে একটা কঠিন শিলার অংশ, এবং এর পাশে ছিল নরম শিলা। এর উপর দিয়ে যেমন নদী প্রবাহিত হচ্ছে, এখানেও ঠিক এই উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? টু ডাইমেনশন, এটা উপর থেকে ছবিটা দেখানো হয়েছে।
তো এভাবে প্রবাহ হচ্ছে। জলপ্রবাহের আঘাতে তাহলে কি হলো, এপার থেকে ওপার পর্যন্ত আড়াআড়ি ভাবে পাশাপাশি যদি কঠিন এবং কঠিন শিলার পেছনে কোমল শিলা অবস্থান করে, তাহলে নদীর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কঠিন শিলার পেছনে কোমল শিলা অবস্থান করলে জলপ্রবাহের আঘাতে এই কঠিন শিলার তুলনায় কোমল শিলা অধিক ক্ষয় পাবে। এর উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, জলপ্রবাহের আঘাতে কঠিন শিলার তুলনায় কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে গেল। তাহলে কিরকম ভাবে নদীটা প্রবাহিত হচ্ছিল, এভাবে প্রবাহিত হয়ে যাচ্ছিল, সেই জায়গায় হঠাৎ করে তার প্রবাহ পথের মধ্যে একটা অসম ঢাল তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে কোমল শিলা এবং কঠিন শিলা অবস্থান করার ফলে কোমল শিলা জলপ্রবাহের আঘাতে বেশি ক্ষয় পেল এবং কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে রইল, উঁচু হয়ে রইল। তখন নদীর জল এই উঁচু হয়ে থাকা কঠিন শিলার উপর থেকে খাড়াভাবে ক্ষয়প্রাপ্ত কোমল শিলার উপরে, নিচু হয়ে যাওয়া কোমল শিলার উপরে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। এখান থেকে জল তখন প্রচুর পরিমাণে এখানে পড়লো এবং পড়ে জলপ্রপাত তৈরি করলো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম পয়েন্ট, কঠিন এবং কোমল শিলার কঠিন ও কোমল শিলার আড়াআড়ি ভাবে পাশাপাশি অবস্থান। ক্লিয়ার? এই জায়গাটার, এই বিষয়টার উপরেই নির্ভর করে পৃথিবীতে সব থেকে বেশি জলপ্রপাত তৈরি হয়। তাই এই পয়েন্টটাকে আমরা খুব ভালো করে ব্যাখ্যা করব। যা বললাম ঠিক মতো করে 2 থেকে 3টে সেন্টেন্স হবে, সুন্দর করে লিখবে। এছাড়াও আরো নানানভাবে সৃষ্টি হয়ে থাকে জলপ্রপাত। চ্যুতির ফলে, নদীর মাঝে কোনো চ্যুতি সৃষ্টি হয়ে গেল, চ্যুতির ফলে ভূমির এক অংশ আর এক অংশ থেকে নেমে যায়, যার ফলে খাড়াই ঢাল সৃষ্টি হয় এবং জলপ্রপাত সৃষ্টি হতে পারে। তাহলে তোমরা এখানে শুধু কি লিখবে, চ্যুতির ফলেও অসম ঢাল সৃষ্টি হয়ে জলপ্রপাত সৃষ্টি হতে পারে। চ্যুতির ফলে অসম ঢাল সৃষ্টি হয়েও জলপ্রপাত সৃষ্টি হয়। 3 নম্বরে আর কিভাবে হতে পারে, নদী পুনর্যৌবন লাভ করলে নদীর একটা পুরনো খাত থাকে আর একটা নতুন খাত থাকে। এই নতুন খাত এবং পুরনো খাতের মিলনস্থলকে বলা হয় নিক পয়েন্ট। নদীর এই পুরনো খাত তুলনামূলকভাবে কম গভীর হয় এবং নতুন খাত তুলনামূলকভাবে অনেক বেশি গভীর হয়। ফলে স্বাভাবিকভাবেই এই দুটো খাতের মিলনস্থল অর্থাৎ নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে তোমরা কি লিখবে, পুনর্যৌবন লাভের ফলে নদী পুনর্যৌবন লাভ করলে তাদের পুরনো এবং নতুন নদী খাতের মিলনস্থলে অর্থাৎ নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। আরো জলপ্রপাত সৃষ্টি হওয়ার কারণ রয়েছে। আরেকটা কারণ আমরা আলোচনা করি, ঝুলন্ত উপত্যকা অঞ্চলে, এটা হিমবাহের চ্যাপ্টার, ঝুলন্ত উপত্যকাতে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। ক্লিয়ার? তাহলে সৃষ্টির কারণ আমরা প্রথমটাকে খুব সুন্দর করে বললাম, এটাই আমাদের মূল পয়েন্ট, তারপর এগুলো আমরা যোগ করে দেব। ক্লিয়ার? এরপর আমাদের কি বাকি রইল, তাহলে উদাহরণ। উদাহরণে আমরা কি দেব, জলপ্রপাত, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কি, ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত।
ভেনেজুয়েলার অ্যাঞ্জেল পৃথিবীর, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঞ্জেল পৃথিবীর বৃহত্তম উচ্চতম জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত। আর ভারতের উচ্চতম জলপ্রপাত কর্ণাটকের কুঞ্চিকল, কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। এটা পৃথিবীর উচ্চতম, এটা ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। ক্লিয়ার? তাহলে আমরা সঙ্গে ছবি দিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে বক্স করে ছবি দেবে, নাম দেবে তার তলায়। ঠিক আছে? আমরা মোটামুটি ভাবে একটা প্রশ্ন এলে তাকে কিভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে ব্যাখ্যা করলাম, বুঝিয়ে ব্যাখ্যা করলাম। আশা করছি তোমাদের উপকারে লাগবে। এই চ্যাপ্টারের ক্ষয়কাজের ফলে সৃষ্ট অন্যান্য ভূমিরূপগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা